আমাদের বাড়িতে এক মহিলা ছিল যারা আটানা দিয়ে কিনে হয়েছিল, আমরা পাইছি তারে। মানে 50 পয়সা দিয়ে আমার কেনা দাদা হয়েছে। কিনছিল। পরবর্তীতে কি উনি মানে মৃত্যু পর্যন্ত আপনাদের বাড়িতেই ছিলেন? আমাদের বাড়িতেই ছিল, শেষ পর্যন্ত এক ভদ্রলোক বিয়ে করে নিয়ে গেছিল। 150-200 বছরের পুরানো লেচু গাছ। এগুলা ছিল প্রুফ যেগুলা জমিদার বাড়ির। আপনার শরীরে রাজার রক্ত আছে, আবার প্রজা জমিদার রক্ত আছে। প্রজার রক্ত আছে। আপনার বংশধরদের কেউ কি প্রজাও ছিলেন? আচ্ছা প্রজা হয়ে গেলাম না, আচ্ছা, হ্যাঁ গভর্নমেন্টের প্রজা হয়ে গেলাম না আমরা। আমার যখন 11-12 বছর বয়স তখন ওই জমিদারি উচ্ছেদ হয়, কাজে আমার মনে আছে সব। আমি খানছি আলোচনা শুনে। তখন আমার মারে বলছি যে মা আমরা খাবো কি? আমরা মা বলি না, আমরা বলতাম মাই আচ্ছা আচ্ছা। মাইকে আমরা খাই মুখে বলে বাবারে আল্লাহ খাওয়াইবা। আমি আজকে যে জায়গাটায় আসছি, আজ থেকে 700 বছর আগে এই জায়গাটার নাম ছিল পঞ্চখণ্ড। আর পঞ্চখণ্ড তখন একটা রাজ্য ছিল। আর এই রাজ্য যারা শাসন করতেন তখন তারা হচ্ছে পাল বংশের রাজারা ছিলেন। আর এই পাল বংশেরই একজন রাজা ছিলেন রাজা প্রতাপচন্দ্র পাল। পাল বংশের এই প্রতাপচন্দ্র পাল রাজা পরবর্তীতে হচ্ছে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তার নাম হয় পছন্দ খা। আর এই প্রতাপচন্দ্র পাল ওরফে পছন্দ খা, তার সম্পর্কে আজকে সব কিছু জানবো। পাল রাজা যারা ছিলেন তারা তো অনেক বেশি, তারা তো অনেক বড় ছিল। হ্যাঁ 5 পুরুষ পর্যন্ত রাজা লেখছেন, এরপরে আর রাজা লেখেন নাই। প্রথম পুরুষ ছিল গোপাল, গোপালের সন্তান হয়ে গেলেন ধর্মপাল, ধর্মপালের সন্তান হয়ে গেলেন মহিপাল, মহিপালের ছেলে আবার দ্বিতীয় ধর্মপাল, দ্বিতীয় ধর্মপালের পরে আবার দ্বিতীয় মহিপাল, দ্বিতীয় মহিপালের সময় এরা বৌদ্ধ ধর্ম গ্রহণ করে, বৌদ্ধ থেকে আবার হিন্দু হয়, হিন্দু থেকে আবার মুসলিম হলেন না। আমি এইটাও শুনলাম যে একটা সময় নাকি আপনাদের বাড়ির লিচু গাছের যে লিচু পাতা আছে, পাতা নিয়ে ফেরি পার হওয়া যেত। হ্যাঁ এটা নাকি টিকিট হিসেবে দেখানো আমাদের হতো। লোকজন মনে করো সাবাসুর যাইতে সময় একটা ফেরি পড়তো, তো ফেরিতে ওই লেচু পাতা দেখাইলে আর পয়সা দিতে হইতো না। এরপরে বাড়িগ্রাম যে ফুলফারি সেখানে ফেরি আসছিল। এরপরে আমাদের পশ্চিমে, আমাদের গ্রাম থেকে 2-3 মাইল পশ্চিমে ফেরি। এসব জায়গায় লেচু পাতা দেখলেই বুঝতো চৌধুরী বাড়ির মানুষ। টাকা লাগতো না। এটা কি তখন কি লিচু গাছ সব জায়গায় ছিল না নাকি? মানে না, লিচু গাছ আগে সব জায়গায় ছিল না। এই যে সবচেয়ে পুরোনো লিচু গাছ এই বাড়িতে, আচ্ছা আচ্ছা। নেক্সট ওই বাড়িতে, এরপরে আমাদের বাড়িতে যেগুলা ওগুলার বয়সও প্রায় 100 বছর। এর আগে লিচুর কলম কলকাতা থেকে আনাবে খেয়ে, হয় আসাম থেকে নেয়, কলকাতা থেকে আনামের মতো লোকজন এই দেশে ছিল না। আপনাদের বাড়ির কেউ গেলে ওই লিচু গাছের পাতা নিয়ে বেরোতেন? বাড়ির কেউ গেলে তো এমনি চিনতো, কিন্তু ওই আমাদের লোকজন জমাদার বলে পাঠাদার বলতো। পাঠাদার জমাদার, জমাদার যে খাজনা এসে জমা দিত, পাঠাদার মানে যে শাসন করতো আমাদের অন্য বিহাফ। এর উপরে সব প্রথমে নায়েব, তো নায়েবের নিচে সাথে থাকতেন মুন্সি, মুসলমান একজন মুন্সি সাহেব। আমরা পাইছি, আমি পাইছি। নায়েবের কাজ কি ছিল? প্রপার্টি পরিচালনা করা। আচ্ছা আচ্ছা আমাদের নায়েব, লাস্ট নায়েব পাইছি আমি, ডাক্তার জিসি দেব। আচ্ছা আচ্ছা। ওনার বাবা ছিলেন আমাদের নায়েব। এরপরে ওনার বড় ভাই ছিলেন আমাদের পুলিন বিহারী দেব। কলকাতাতে গিয়ে ওরা এখন বিরাট বড় লোক। আর ওনাদের সাথে মাটিঘাটার এক চৌধুরী আব্দুল হক চৌধুরী ওরফে খনাই মিয়া, উনি আসছিল মুন্সি। এর নিচে থাকতেন গুমস্তা একজন, উনি এর নিচে পাঠাদার, এর নিচে জমাদার। এরপরে আমাদের বাড়িতে নিজস্ব টেইলার থাকতো। আমরা কাপড়, আমার বয়স মানে ধরো 10 বছর বয়স পর্যন্ত আমরা মানে রেডিমেড কাপড় পরি নাই। বাড়িতে দর্জি কাপড় চোপড় দাদা আনাইতেন, আর দর্জি সাহেব মাপ নিত, নিয়ে বানাইত। দুপা ছিল, জলডুবিয়া ছিল 1-2 পা। এখানে শানপুর বলে নদীর ওপারে বড়লেখাতে, শানপুর আসছিল 2 পা। এরা বাই রোটেশন কাপড় নিয়ে যাইত। নাপিত আসতো প্রত্যেক শনি রবিবারে 2 দিন, নখ কাটিয়ে দিত, চুল কাটত, বিনিময়ে ওরা জমি বুক করতো। ওদের খাজনা মাপ ছিল। আচ্ছা আচ্ছা। নাপিত দুপা এদের খাজনা মাপ, কাপড় ধুইতো খাজনা মাপ, নাপিতে চুল কাটতো, নখ কাটতো, খাজনা মাপ। এই ছিল সিস্টেম। আর এটা হচ্ছে মানে একজন মানে রাজার আন্ডারে এই কজন থাকতেন, এই কজন থাকতেন। তখন আসলে এই যে মানে প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করা হতো কিভাবে? ধরেন উনি একজন প্রজা, হ্যাঁ, উনার কাছে কতটুকু পরিমাণ, কি পরিমাণ, মানে এটার ইয়েটা কি? ধরেন ওদের হর তো তখন হয়তো 8 আনা ছিল, ওটা 8 আনা। এই আদলি দিয়ে 8 আনা, আদলি দিয়ে নয়, তখন 1 পয়সা ছিল। আমিও 1 পয়সা পাইছি, কিন্তু তখন 1 পয়সার প্রচলন চলে গেছে। মাঝখান দিয়ে কাটা, থামার পয়সা 1 পয়সা। এই 1 পয়সা 1 পয়সা করে
খেউর হয়তো 4 পয়সা খাজনা, খেউর হয়তো 6 পয়সা খাজনা, আগে হয়তো 12 পয়সায় 3 আনা, 3 আনা দিয়ে অনেক কিছু করা যাইত। জানি 1 আনা দিয়ে চা খাইছি আমরা, আবার সিঙ্গু লইলে 2 পয়সা। তখন কি এই প্রজাদেরও কি জায়গা জমি ছিল না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ওরাই তো চাষ করতো। না ওনাদের নিজস্ব কোনো কিছু ছিল না? কেউ চাষ করতো, কেউ খাজনা ধান দিয়ে দিত, আচ্ছা আচ্ছা, কেউ কমলা দিত, কেউ আনারস দিত। এটাই ছিল খাজনা? হ্যাঁ, আমরা ছোটোবেলা কমলা আনারস গুলো কিনে খাই নাই। টাকা যখন ছিল না তখন বাটা সিস্টেম, আচ্ছা, তোমার গুড়া বিনিময়ে আমার দিছো 2টা গরু, এইভাবে ছিল। তাহলে অনেক কিছুই আপনি নিজেও দেখেছেন, অনেক কিছু সাক্ষী আমি আপনি। অনেক কিছু পাইছি। আপনাদের জমিদারি তো পরে, আগে তো আপনারা রাজাই ছিলেন, পরে জমিদারি আসছে। ওইটা পাই নাই। আচ্ছা, হ্যাঁ। আমি হয়তো জমিদারিটা জমিদারিটা কিছুটা পেয়েছেন। পাইছি। জমিদারি আমলে তো আপনারা খাওয়া দাওয়া করছেন নিশ্চয়ই সেই রকম? খাওয়া দাওয়া বলতে আমার ছোটো মাছ আমাদের বাড়িতে চলতো না। আমার দাদার প্রিয় মাছ ছিল গাগর, যেটারে বলে আইড় মাছ। আইড় গাগর 2 জাতের, কিন্তু আইড়টা হইলো একটু গোজা আর গাগরটা হইলো সোজা। আচ্ছা আচ্ছা। আইড় ঘাগর, রুই কাতলা, মৃগেল, ওগুলোই চলতো বেশি। ছোটো মাছের মধ্যে কই, মাগুর। জিওল মাছের মধ্যে শিঙ্গি মাছ খাইতো অসুখ হইলে, অসুস্থ হইলে, শরীর খারাপ হইলে ডাক্তাররা বলতো যে এটার মধ্যে আছে, আয়রন আছে। শিঙ্গি মাছের মধ্যে প্রচুর আয়রন আছে, ওষুধ হিসেবে খাওয়া হইতো। এটা 7 পুরুষের বাড়ি। প্রতাপচন্দ্র পাল, যিনি হচ্ছে পরবর্তীতে পছন্দ পছন্দ খান। হ্যাঁ, উনার সন্তান, প্রথম সন্তানের নাম হইল মজলিস খান। মজলিস খানের পুত্র মজলিস আগুয়ান, মজলিস ইখতিয়ার, মোকাররম খান, আব্দুল মালি, আব্দুল মজিদ, আব্দুল ওয়াহিদ, আব্দুল করিম, আব্দুল রকিব, আব্দুল মঈজ, আমি আব্দুল রুফ। আব্দুল আখের নাতি তুমি, আমি। রাজার আমল বা জমিদারদের আমল, হ্যাঁ, শুনলেই মাথায় আসে যে এরা নাকি অত্যাচারী ছিল। আংশিক সত্য, কারণ শাসন করতে হলে কিছুটা শোষণও করতে হয়। শাসকের চলতে হলে তারও তো পেট আছে, নাম্বার 1, তার কর্মচারী আছে, এবং প্রজারা সবাই যে সব ভালো লোক ছিল তা নয়। অনেকেই ফাঁকি দিত, পালাই যাইত, বিভিন্ন অজুহাত দেখাইতো। এদের শাসন করতে হলে যেমন গভর্নমেন্টের আর্মি রাখতে হয়, আর্মি দিয়ে হচ্ছে না, তারপরে বিজিবি, তারপরে আনসার, তারপরে পুলিশ, কত কিছু রাখতে হচ্ছে। ঠিক যে লোক শাসন করছে তারও তো এগুলোর প্রয়োজন ছিল। কেউ বাড়াবাড়ি করছে, সবাই যে ভালো মেজার ছিল তা নয়, অনেকেই বাড়াবাড়ি করছে, আবার অনেকে করে নাই। আর এই যে মসজিদটা আপনাদের, এই মসজিদের প্রতিষ্ঠাতা মৌলানা শফিকুল হক, আমার দাদার কাজিন, চাচাতো ভাই। আচ্ছা আচ্ছা 1912 ইংরেজিতে তাই টাইটেল পাস করলা কলকাতা আলিয়া মাদ্রাসা। আচ্ছা আচ্ছা। এর মধ্যে তাই নিউপিত গেলা ফর হাইয়ার স্টাডিজ, আরও ধরো 2 বছর হিন গেল। তাইলে 1914 ইংরেজি, 14 ইংরেজি তাই নাইলে তো আগে তাটু বয়স হলে হাবড়া করতা। 1914 যখন তাই নাইছেন তখন ধরো তখন তার বয়স 30, আরও 5 বাদ দিলাও তো 14 আর 5 19, ধরো এটা 1919, তাহলে প্রায় 106 বছর, 107, 110 বছরও ধরিলাম। এগুলা আগের দিনের যে প্লেট আছিল, চাইনিজ প্লেটস ছিল, ওগুলা ভাঙ গেল অনেক বছর হয়েছে। আগে তো আর আসছিল না, মোজাইক আসছিল না, টাইলস তত ছিল না, তখন ওই কাঁচ ভেঙে, প্লেটস ভেঙে এগুলা করা হয়েছে। মাইক লাগে না, ইকো হয়। আচ্ছা আচ্ছা মসজিদে যখন আকামত দেন প্রচুর সাউন্ড হয়। আচ্ছা আচ্ছা। দাঁড়াইয়া তুমি সুন্দর বুঝছি, হ্যাঁ হ্যাঁ, ইকো হচ্ছে। ইকো। এই যে আমি কথা বলতেছি এটাও মনে হচ্ছে যে হ্যাঁ। বেসটা অনেক বেড়ে গেছে। হ্যাঁ, এটা একটা স্পেশালিটি, মানে কোনো মাইকের প্রয়োজন হয় না। মাইকের প্রয়োজন হয় না ভিতরে। মৌলানা শফিউল হকে তার যে সম্পত্তি, এটারে 3 ভাগ করিয়া, তার বাবারে 1 অংশ আর তার দাদারে 2 অংশ, তার ওই ইসলামিক নিয়ম মতে আর কি। আর বাকি পুরো সম্পত্তি লইয়া হেন গিয়া মসজিদে নবী সংলগ্ন জায়গাকে নিয়ে একটা মুসাফিরখানা করছিল, সরাইখানা। মসজিদে নবী যখন এক্সটেনশন হইল তখন মসজিদে নবীর ভিতরে এটা তারা সৌদি গভর্নমেন্টে যখন অ্যাকোয়ার করে, তখন তার দাদা আব্দুল বাকি চৌধুরী ইনফর্ম করছে তারা যে তোমার চাচার মুসাফিরখানা বা সরাইখানা যা হোক, এটা আমরা অ্যাকোয়ার করে লইছি, এটার বিনিময়ে আমরা 16 কোটি টাকা দিয়া একটু দূরে এটা মুসাফিরখানা করে দিছে। এগুলো কি আপনাদের টঙ্গীঘর নাকি? এটা টঙ্গীঘর রয়েছে খালি মাইলার মাঝখানোর। এগুলোর টঙ্গীঘর কেন বলা হতো? মানে টঙ্গীঘর অর্থটা কি? টং থেকে টঙ্গী, ওই যে হাসিয়ানতে টং বান্ধিত। আচ্ছা আচ্ছা। আগে উপজাতি হলে তারা গড় বান্ধিত টং, সম্ভবত তাতে টঙ্গী শব্দ আছে।